নতুন সূচনার পথে বাংলাদেশ। দীর্ঘ ১.৫ বছর পর বাংলাদেশের জনগণ পাচ্ছে নির্বাচিত সরকার। ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি। কোনো সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমানই। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন এখনও চূড়ান্ত হয়নি। ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা ১৬ বা ১৭ তারিখ, আর তারপরে যাবে না। সংসদ সদস্যদের শপথ তো আগে, তারপরে হচ্ছে ক্যাবিনেট। সব শপথ একই দিনে এটা আমরা বলছি না, বাট সব শপথ এর মধ্যে হয়ে যাবে। বাংলাদেশ সংসদে ৩০০ আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। এর মধ্যে বিএনপি একাই ২০৯ আসনে বিজয়ী হয়েছে। এটাই দলের সবচেয়ে ভালো ফল। এই ফলাফলের মধ্যে বিএনপির জন্য দুটি বার্তা রয়েছে। এক, বাংলাদেশের মানুষ স্থিতিশীল সরকার চেয়েছিল, সেই কারণে বিএনপি নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব তারা রাখেনি। সাবেক শাসক দলটি যাতে বিরোধী পক্ষের সমর্থন ছাড়াই সরকার গড়তে পারে সে ব্যাপারে স্পষ্ট রায় দিয়েছেন মানুষই। ২, এই রায় আরও স্পষ্ট, মানুষ তাদের অপ্রাপ্তি পূরণের জন্য বিএনপিকে বেছে নিয়েছে, সেই কারণে ২/৩ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীদেরই তারা বিজয়ী করেছে। শপথে কি ডাক পাবে সার্কভুক্ত দেশগুলি? তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের ডাকা হবে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত সেভাবে স্পষ্ট হয়নি। তবে আভাস মিলেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলিকে আমন্ত্রণ জানানো হতে পারে। বাংলাদেশ ছাড়াও ওই সংস্থার সদস্য দেশগুলি হল ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এই সার্কভুক্ত দেশগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এছাড়া চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তুরস্কের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ছাড়াও সার্কভুক্ত দেশগুলি তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছে। সার্কভুক্ত দেশগুলিকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তা এক নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। শপথ গ্রহণে ঢাকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি, এমনটাই সূত্র বলছে। ফলে লাখ টাকার প্রশ্ন হলো, সশরীরে ঢাকায় উপস্থিত হয়ে প্রয়াত খালেদা জিয়ার দলের আমন্ত্রণ রক্ষা করবেন মোদী? ভারত বিরোধিতা, মৌলবাদের আগুন, পাকিস্তানের অঙ্গুলি হেলন পেরিয়ে অবশেষে গণতন্ত্রের সোজা পথে হাঁটবে বাংলাদেশ? ফিরবে দিল্লি ঢাকার অতীত উষ্ণ বন্ধুত্ব? নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর কার্যত সেই ইঙ্গিতই দিয়েছে বাংলাদেশের শাসক দল বিএনপি। শুক্রবার নির্বাচন জয়ের পর এক্স স্যান্ডেলে বার্তা দেওয়ার পাশাপাশি হবু প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাল্টা ধন্যবাদ জানানোর পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়ায় তারেকের দল। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপদেষ্টা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার ১.৫ বছরের শাসনকালে অচল অবস্থা চরমে উঠেছিল। ভারত বিদ্বেষ, হিন্দু নির্যাতন, মৌলবাদ মিলিয়ে মবের মুলুকে পরিণত হয়েছিল প্রতিবেশী দেশ। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের চেতনা মুছে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান ইউনূস। গোটা ঘটনাকে মোটেই ভালো চোখে দেখেনি ভারত। একাধিকবার কূটনৈতিক ঠোকাঠুকি লেগেছে দুই দেশের। তবে এবার বাংলাদেশের নতুন সূচনা, আর অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার দেশ শাসন করবে। ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। শোনা যাচ্ছে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন তারেক। পড়শি দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কি ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন? সূত্র বলছে, সময় মতো যদি আমন্ত্রণ আসে তাহলে তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে খালেদা জিয়ার মৃত্যুর পর তার শেষকৃত্যে অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন তিনি। ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। অন্যদিকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিগত কয়েক বছরে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত হয়েছে পরিস্থিতির কারণে। তবে তারেক রহমানের আমলে সেই সম্পর্ক আবারও উন্নত হতে পারে বলেই আশা করা হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে নয়াদিল্লি এই পদক্ষেপ করতে পারে। তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে তাৎক্ষণিকভাবে দুটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। একটি হলো আর্থিক পরিস্থিতি, অপরটি আইন শৃঙ্খলা। এর মধ্যে প্রথমটি অত্যন্ত জরুরি বিষয় হলো দ্রুত সেই ব্যাপারে পরিবর্তন আনা সরকারের পক্ষে সহজ হবে না। বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি অনেকটাই তলানিতে ঠেকে গিয়েছে। ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক মজবুত করার মধ্যে দিয়ে অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে তুলতে খানিক সময় লাগবে। এক্ষেত্রেও বছর খানেকের বেশি সময় পাবে না নতুন সরকার।
অপর বিষয়টি হলো আইন শৃঙ্খলা। সব মহলেই মনে করছে আইন শৃঙ্খলার উন্নতির ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে, যদিও এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আবার বাংলাদেশ পুলিশ। গণ অভ্যুত্থানের পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে বাহিনীর সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে তা এখনো কাটিয়ে ওঠা যায়নি। পুলিশ বাহিনী এখনো পর্যন্ত পুরোপুরি সক্রিয় হওয়ার মতো মানসিক সক্ষমতা দেখাতে পারেনি। সদ্য সমাপ্ত নির্বাচনে সেই কারণেই পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীকেও দেওয়া হয়েছিল। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেনা সেই ভূমিকা পালন করেছে। তবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কতটা পারদর্শিতার পরিচয় দিতে পারবে তা নিয়ে সংশয় আছে। ব্যুরো রিপোর্ট, সময় কথা।